হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি নতুন একটি ক্লাসে। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আসন্ন বিভিন্ন পিএসসির প্রতিযোগিতামূলক পরীক্ষায় জেনারেল স্টাডিজ থেকে যেমন প্রশ্ন আসে, আমার এই চ্যানেলে ঠিক সেরকমই ভিডিও বানানোর চেষ্টা করা হয়। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে, তোমাদের প্রস্তুতিতে একটুও সাহায্য করে থাকে, বা তোমাদের কোনোভাবে একটুও যদি মনোবল বৃদ্ধি করে থাকে, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বাজিয়ে দাও, যাতে আমিও এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান বা ভিডিও তোমাদের জন্য বানাতে পারি। চলে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্নে। আমাদের প্রথম যে প্রশ্নটি হলো তা হলো আজকের ক্লাসের বিষয় হলো ভারতীয় স্বাধীনতা সংগ্রাম। অর্থাৎ ভারতীয় স্বাধীনতা সংগ্রাম থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে। বিশেষ করে ডব্লিউবিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় তো একটি 25 নম্বরের প্রিলিমিনারিতে এসেই থাকে, এবং তার সঙ্গে মেন পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে। অতএব এই দুটি পরীক্ষায় কথা মাথায় রেখে বা তথা যে কোনো পরীক্ষায় স্বাধীনতা সংগ্রাম থেকে প্রশ্ন এসেই থাকে। তো তোমরা নিশ্চয়ই স্বাধীনতা সংগ্রাম থেকে প্রস্তুতি নিয়েছো। সেই প্রস্তুতিটি কতটুকু হয়েছে সেটিকে একবার ঝালিয়ে নেওয়ার জন্য আমার এই প্র্যাকটিস সেট। এই প্র্যাকটিস সেটে অ্যান্সার করো। কতগুলো অ্যান্সার করছো দেখো। যদি 80% অ্যাভাব অ্যান্সার করতে পারো, তাহলে তোমার প্রস্তুতি ঠিক জায়গায় আছে এটা ধরে নিতে পারো, এবং আরও ভালো করে নিজেকে প্রস্তুতির মধ্যে রাখো। যদি তার চেয়ে কম হয়, মন খারাপ করার প্রয়োজন নেই। আরও বেশি করে পড়ে নিজের প্রস্তুতিকে আরও উচ্চ মাত্রায় নিয়ে যাও, যাতে যখন পরীক্ষার নোটিফিকেশান আসুক আর যখনই পরীক্ষা হোক, তুমি কিন্তু তোমার 100% পরীক্ষার হলে দিয়ে আসবে। সেখানে একটুও কারচুপি যাতে তুমি করতে না পারো। একটি কথা খেয়াল রাখবে যে পরীক্ষার দরখাস্ত করে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা, কিন্তু সঠিক প্রস্তুতি নিয়ে সঠিকভাবে পরীক্ষা দিতে যায় কজন? খেয়াল করলে দেখা যাবে হাতে গোনা কয়েক হাজার ছেলেই সেই পরীক্ষার সঠিক প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যায়। অর্থাৎ কম্পিটিশান কিন্তু ওই লক্ষ লক্ষ ছেলের মধ্যে নয়, ওই কয়েক হাজার ছেলের মধ্যেই যারা কিন্তু সঠিক প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যায়। তো তোমাকে ওই কয়েক হাজার মধ্যে ঢুকতে হবে, এবং ওই যতগুলি নাম্বার অফ ক্যান্ডিডেটসকে রিক্রুট করা হবে তার মধ্যে তোমার নামটিকে তুলতে হবে। সে যদি সবার লাস্টে হলেও হবে, কিন্তু তোমাকে ওই প্রস্তুতি নিয়ে সঠিক পদ্ধতিতে গিয়ে তোমাকে ওই সরকারি চেয়ারটা প্রাপ্ত করতেই হবে, যাতে তোমার এবং তোমার পরিবারের এবং আগামী ভবিষ্যৎ প্রজন্ম একটু সুখে একটু শান্তিতে কাটাতে পারে। চলে যাচ্ছি আর কথা না বাড়িয়ে আমাদের প্রথম প্রশ্নটি হলো, ব্রিটিশের সঙ্গে যুদ্ধে টিপু সুলতান কত সালে মারা যান? আমরা জানি যে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধে টিপু সুলতান শ্রীরঙ্গপত্তমের যুদ্ধে মারা গেছিল। সেটি হয়েছিল কত সালে? নিশ্চয়ই এর অ্যান্সার তোমার জানা আছে। অপশানগুলো একবার বলে দিই: 1857 সাল, 1799 সাল, 1793, 1769। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 1799 খ্রিস্টাব্দে। অর্থাৎ 1799 খ্রিস্টাব্দে ব্রিটিশদের সঙ্গে টিপু সুলতানের যুদ্ধে টিপু সুলতান মারা যান। আমাদের পরবর্তী প্রশ্ন, রিং ফেন্স নীতি এটি কার সঙ্গে জড়িত? অপশানগুলি হলো হেনরি লরেন্স, ডালহৌসি, ওয়ারেন হেস্টিংস, রবার্ট ক্লাইভ। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ওয়ারেন হেস্টিংস। অর্থাৎ রিং ফেন্স নীতি এটি হলো ওয়ারেন হেস্টিংসের সঙ্গে জড়িত। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে, ভারতীয় বিচার বিভাগীয় সংস্থা কে স্থাপন করেছিলেন? অপশানগুলি হলো লর্ড মেয়ো, অপশান বি লর্ড কর্নওয়ালিস, অপশান সি লর্ড এটলি, অপশান ডি লর্ড কার্জন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, লর্ড কর্নওয়ালিস। অর্থাৎ কর্নওয়ালিস যে বিচার বিভাগীয় সংস্থা স্থাপন করেছিলেন তিনি হলেন লর্ড কর্নওয়ালিস, এবং তার যে আইনগুলো বিধিবদ্ধ হয়েছিল তাকে কর্নওয়ালিস কোড বলা হয়, যা থেকে পরবর্তীকালে ভারতীয় পিনাল কোড যে রচনা হয়েছিল তাও এই কর্নওয়ালিস কোডের অনেকাংশেই গৃহীত হয়েছিল। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে, অধীনতামূলক মিত্রতা নীতি আওতায় প্রথম কোন ভারতীয় শাসক এসেছিলেন? অধীনতামূলক মিত্রতা নীতির আওতায় সর্বপ্রথম কোন শাসক এসেছিলেন? অপশান এ হলো আওয়াধের নবাব, অপশান বি হায়দ্রাবাদের নিজাম, অপশান সি পেশোয়া দ্বিতীয় বাজিরাও, অপশান সি তিরুবাঙ্কুরের রাজা। এই প্রশ্নটি ডব্লিউবিসিএস বা পিএসসির পরীক্ষায় বারবারই দেখা গেছে।
10 ইয়ার্স তোমরা সলভ করলে এই প্রশ্নটি বারবারই দেখবে যে কোন রাজা বা কোন সম্রাট বা কোন শাসক সর্বপ্রথম অধীনতামূলক মিত্রনীতি মেনে নেন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে হায়দ্রাবাদের নিজাম, অর্থাৎ অপশান বি হলো রাইট অ্যান্সার। হায়দ্রাবাদের নিজাম প্রথম তিনি অধীনতামূলক মিত্রনীতি গ্রহণ করেছিলেন। অধীনতামূলক মিত্রনীতি কে প্রয়োগ করেছিলেন? অধীনতামূলক মিত্রনীতি কে প্রয়োগ করেছিলেন? এই অপশানটির উত্তর তোমাদের জানা থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। অবশ্যই তোমরা জানো, সোজাই প্রশ্ন। চলে আসছে আমাদের পরের প্রশ্নে, কোন ভাইসরয়ের আমল থেকে ভারতীয়দের রায়বাহাদুর খান বাহাদুর উপাধি দেওয়া শুরু হয়েছিল? কোন ভাইসরয়ের আমল থেকে ভারতীয়দের রায়বাহাদুর খান বাহাদুর ইত্যাদি উপাধি দেওয়া শুরু হয়েছিল? অপশানগুলি হলো লর্ড রিপন, লর্ড লিটন, লর্ড মেয়ো, লর্ড ডাফরিন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি লর্ড লিটন, অর্থাৎ লর্ড লিটনের আমল থেকে রায়বাহাদুর খান বাহাদুর ইত্যাদি উপাধি দেওয়া শুরু হয়েছিল। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে, ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ কার আমলে স্থাপিত হয়? অর্থাৎ ভারতীয় যে পুরাতত্ত্ব সর্বেক্ষণ সংস্থা সেটি কার আমলে স্থাপিত হয়েছিল? অপশানগুলি হলো লর্ড কার্জন, লর্ড ওয়েলেসলি, লর্ড উইলিয়াম বেন্টিক, ওয়ারেন হেস্টিংস। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ লর্ড কার্জন, অর্থাৎ তিনি বঙ্গভঙ্গই করেছিলেন এরকম শুধু নয়, তার আমলে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ সংস্থাও স্থাপন হয়েছিল। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে, মঙ্গল পাণ্ডের ঘটনা ঘটেছিল কোথায়? খুবই ইজি প্রশ্ন, অ্যান্সার তোমরা অবশ্যই পারবে, তবুও আপনার অপশানগুলো বলে দিই। অপশান এ মিরাট, অপশান বি ব্যারাকপুর, অপশান সি আম্বালা, অপশান ডি লখনৌ। মঙ্গল পাণ্ডে 45 নম্বর ব্যাটালিয়নের সৈনিক মঙ্গল পাণ্ডে, তার যে প্রথম বিদ্রোহ ঘটেছিল, অর্থাৎ তিনি যে গুলি চালিয়েছিলেন সেটি ঘটেছিল ব্যারাকপুরে, অর্থাৎ ব্যারাকপুরে তার ঘটনা ঘটেছিল। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে, ঊনবিংশ শতকে ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র কোথায় ছিল? ঊনবিংশ শতকে ওয়াহাবি আন্দোলন, সেই ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র কোথায় ছিল? অপশানগুলি হল লাহোর, অপশান বি পাটনা, অপশান সি অমৃতসর, অপশান ডি পুনে। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি পাটনা, অর্থাৎ পাটনাই ছিল ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র। ভারতে ওয়াহাবি আন্দোলনের সূচনা কে করেছিলেন বা ওয়াহাবি কথার অর্থ কী? এই দুটি প্রশ্নের উত্তর জানা থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে, ফরাজি বিদ্রোহের নেতা কে ছিলেন? ফরাজি বিদ্রোহের নেতা কে ছিলেন? অপশান এ আগা মোহাম্মদ রাজা, অপশান এ হলে আগা মোহাম্মদ রাজা, অপশান বি দুদু মিয়া, অপশান সি শামশের গাজী, অপশান ডি ওয়াজির আলী। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি দুদু মিয়া, অর্থাৎ ফরাজি বিদ্রোহের নেতা ছিলেন দুদু মিয়া। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে, মাস্টারলি ইনঅ্যাক্টিভিটি নীতির সঙ্গে জড়িত কোনটি? মাস্টারলি ইনঅ্যাক্টিভিটি নীতির সঙ্গে জড়িত উইলিয়াম বেন্টিক, লর্ড ক্যানিং, লর্ড মেয়ো, জন লরেন্স। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি জন লরেন্স, অর্থাৎ মাস্টারলি ইনঅ্যাক্টিভিটি নীতির সঙ্গে জড়িত হলেন জন লরেন্স। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে, বাংলায় নিচের কারখানাগুলির মধ্যে কোনটি ডাচেরা স্থাপন করেছিলেন? অর্থাৎ ডাচেরা কোন কারখানাটি বা কোথাকার কারখানাটি স্থাপন করেছিলেন? অপশান এ ব্যান্ডেল, অপশান বি চুচুড়া, অপশান সি হুগলি, অপশান ডি শ্রীরামপুর। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি চুচুড়া, অর্থাৎ চুচুড়ায় ডাচেরা তাদের কারখানা স্থাপন করেছিলেন। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে, আবাদের প্রথম নবাব কে ছিলেন? আবাদের প্রথম নবাব কে ছিলেন? আসাফ উদ্দৌলা, সাদাত আলী খান, সুজা উদ্দৌলা, সফদার জং। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি সাদাত আলী খান, অর্থাৎ আবাদের প্রথম নবাব ছিলেন সাদাত আলী খান। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, ভাস্কো দা গামা কত সালে কালিকটে পৌঁছেছিলেন? ভাস্কো দা গামা কত সালে কালিকটে পৌঁছেছিলেন? অপশানগুলির মধ্যে হলো অপশান বি, এই ভাস্কো দা গামা কত সালে কালিকটে পৌঁছেছিলেন? এক্ষেত্রে অপশানগুলির মধ্যে হলো 1350 খ্রিস্টাব্দে, 1498 খ্রিস্টাব্দে, অপশান সি 1530 খ্রিস্টাব্দে, অপশান ডি 1612 খ্রিস্টাব্দে। এক্ষেত্রে সঠিক উত্তরটি হিসাবে
1498 খ্রিস্টাব্দে। ভাস্কো দা গামা কালিকট বন্দরে পৌঁছেছিলেন 1498 খ্রিস্টাব্দে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো ব্লু ওয়াটার নীতি। ব্লু ওয়াটার নীতির সঙ্গে জড়িত কে? অপশানগুলি হলো ডে আলমেডিয়া, আলবুকার্ক, ডুপ্লেক্স, রবার্ট ক্লাইভ। ব্লু ওয়াটার নীতির সঙ্গে জড়িত হলেন ডে আলমেডিয়া, অর্থাৎ অপশান এ হলো সঠিক উত্তর। অর্থাৎ ব্লু ওয়াটার নীতির সঙ্গে পড়তে ছিল ডে আলমেডিয়া। আমাদের পরবর্তী প্রশ্ন হলো লন্ডনে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয় তখন ভারতের সম্রাট কে ছিলেন? ভারতের সম্রাট তৎকালীন ছিলেন, অপশানগুলি দেখে নিই। অপশান এ হলো আকবর, অপশান বি জাহাঙ্গীর, অপশান সি শাহজাহান, অপশান ডি ঔরঙ্গজেব। অর্থাৎ লন্ডনে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপন হচ্ছিল সেই সম্ভবত 1600 খ্রিস্টে বা তারই একটু আগে পরে হবে 1600 খ্রিস্টাব্দে। তখন ভারতে যে সম্রাট ছিলেন তিনি হলেন আকবর। অর্থাৎ আকবরের আমলেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি লন্ডনে স্থাপন হচ্ছিল। অপশানগুলির মধ্যে অপশান এ হলো রাইট অ্যান্সার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। ভারতের কোন শাসক ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি দিয়েছিলেন? অর্থাৎ ভারতের কোন শাসক ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি দিয়েছিলেন? অপশানগুলির হলো ফারুকসিয়ার, অপশান বি প্রথম শাহ আলম, অপশান সি দ্বিতীয় শাহ আলম, অপশান ডি সুজাউদ্দৌলা। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি দ্বিতীয় শাহ আলম। অর্থাৎ ভারতের কোন শাসক ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানির অধিকার দিয়েছিলেন? সেটি হলো দ্বিতীয় শাহ আলম। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় বেরেলির নেতা কে ছিলেন? 1857 খ্রিস্টাব্দের সময় বিদ্রোহের সময় বেরেলির নেতা কে ছিলেন? এক্ষেত্রে তোমাদের বলে রাখি, এই প্রশ্নতে বা এই মহাবিদ্রোহে বিভিন্ন স্থানে বিভিন্ন রকম বিদ্রোহের নেতা ছিলেন। দিল্লিতে কে ছিলেন, লখনৌ কে ছিলেন, বিহারে কে ছিলেন, বিহারের নেতা কে ছিলেন। অর্থাৎ এই যে 5 থেকে 6টা বা 8টার মতো জায়গা যেখানে হচ্ছে কি এই বিদ্রোহ ঘটেছিল এবং সেখানকার বিদ্রোহে যে নেতাগুলো ছিল তাদের নামগুলো অবশ্যই তোমরা পড়ে রাখবে। এক্ষেত্রে একটি প্রশ্ন এসেছে বেরেলির নেতা কে ছিলেন? অর্থাৎ বেরেলির নেতা কে ছিলেন? এক্ষেত্রে অপশানগুলি দেখে নিই। অপশানগুলি হলো খান বাহাদুর, অপশান বি কুনওয়ার সিং, অপশান সি মাওয়ালি আহমেদ শাহ, অপশান ডি ভার্জিস কাদির। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় বেরেলির নেতা ছিলেন খান বাহাদুর। অর্থাৎ খান বাহাদুর ছিলেন বেরেলির নেতা। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। আওয়াধে লেখা আছে আওয়াধে 1857 সালের বিদ্রোহের সময় কোন নারী নেতৃত্ব দিয়েছিলেন? অর্থাৎ আওয়াধের যে নেতা ছিলেন তার নাম কি? অপশান এ লক্ষ্মীবাই, অপশান বি অহল্যাবাই, অপশান সি অরুণা আসফ আলী, অপশান ডি বেগম হজরত মহল। এক্ষেত্রে সঠিক উত্তর হিসাবে অপশান ডি বেগম হজরত মহল। অর্থাৎ অপশান ডি হলো রাইট অ্যান্সার। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে। পাগলপন্থী বিদ্রোহ আসলে কাদের বিদ্রোহ? পাগলপন্থী বিদ্রোহ আসলে কাদের বিদ্রোহ? অপশান এ ভিল, অপশান বি গারো, অপশান সি গোল্ড, অপশান সি কোল। এক্ষেত্রে সঠিক উত্তরটি হিসাবে অপশান বি গারো। অর্থাৎ পাগলপন্থী বিদ্রোহ ছিল আসলে গারোদের বিদ্রোহ। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন। কে প্রথম কালিদাসের বিখ্যাত নাটক শকুন্তলাকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন? কে প্রথম কালিদাসের বিখ্যাত নাটক শকুন্তলাকে ইংরেজি অনুবাদ করেছিলেন? অপশানগুলি হলো চার্লস উইলকিন্স, হেনরি কোলব্রুক, অপশান সি জোহান উলফ্যাগং, অপশান ডি স্যার উইলিয়াম জোন্স। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি স্যার উইলিয়াম জোন্স। স্যার উইলিয়াম জোন্স কালিদাসের বিখ্যাত নাটক শকুন্তলাকে ইংরেজি অনুবাদ করেছিলেন। স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন 1784 খ্রিস্টাব্দে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার পরীক্ষা এসেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর এই হলো শেষ প্রশ্ন। তোমরা নিশ্চয়ই উত্তর করার চেষ্টা করেছো। কতগুলি উত্তর করতে পেরেছো তোমরা নিজেরাই অ্যানালাইসিস করো। যদি
তোমাদের প্রস্তুতি ভালো হয়ে থাকে এবং সঠিক উত্তর বেশিরভাগই করে থাকো, তাহলে অবশ্যই কংগ্রাচুলেশনস। এবং যদি প্রস্তুতি ভালো না হয়ে থাকে বা তোমাদের সঠিক উত্তর করতে কম হয়ে থাকে, তাহলেও মন খারাপ করার প্রয়োজন নেই। আরও বেশি করে করে পড়ে প্রস্তুতি নিয়ে নিজেকে আরও উচ্চ মাত্রায় নিয়ে যাও। কারণ যখন পরীক্ষা হবে তখন তোমার সেই পরীক্ষার হলে তোমার থেকে আর যেন কেউ বেস্ট না থাকে, এবং সেই চাকরির রিক্রুটমেন্টের একটা সিট যেন তোমার জন্য বুকিং হয়ে থাকে। এইভাবে নিজেকে প্রস্তুত করো, এইভাবে নিজেকে তৈরি করো। তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।